আসসালামু আলাইকুম। এসএসসি ২৭-২৮ শিক্ষাবর্ষে যেসব জীববিজ্ঞানের যে ছাত্রছাত্রী আছো তাদের জীববিজ্ঞান অষ্টম অধ্যায় বোর্ড যে সিকিউ কোশ্চেনগুলো আছে আজকে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তো আজকে যে প্রথম প্রশ্নটা সেটা হচ্ছে ঢাকা বোর্ড ২০২৪-এ আসা একটা প্রশ্ন। চলো দেখি প্রশ্নে কি বলছে, একটা উদ্দীপকটি লক্ষ্য করো। বলছে এ এ ইউরেনিফেরাস নালিকা, এর আবার দুইটা পার্ট, একটা হচ্ছে সংগ্রাহী নালিকা আর একটা হচ্ছে বি। আমরা জানি ইউরেনিফেরাস নালিকার হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে সংগ্রাহী নালিকা আর একটা হচ্ছে নেফ্রন। তাহলে যেহেতু সংগ্রাহী নালিকা বলে দিছে তাহলে বি কি হবে? বি হবে নেফ্রন। ঠিক আছে, তাহলে আবার বলি, এ বলছে ইউরেনিফেরাস নালিকার আবার দুইটা পার্ট, একটা বলছে বি আর একটা হচ্ছে সংগ্রাহী নালিকা। আমরা জানি ইউরেনিফেরাস নালিকার দুইটা পার্ট হয়, একটা হচ্ছে নেফ্রন, একটা হচ্ছে সংগ্রাহী নালিকা। তাহলে বি কি হবে? বি হবে নেফ্রন। আচ্ছা, তারপর কি বলছে কোশ্চেনগুলো একটু দেখি। প্রথমে বলছে ডোপামিন কাকে বলে। প্রথমে বলছে কি ডোপামিন কাকে বলে। আসলে ডোপামিন কি? এটা হচ্ছে মস্তিষ্ক থেকে নিঃসৃত এক ধরনের স্নায়বিক পদার্থ। এটা কি? মস্তিষ্ক থেকে নিঃসৃত এক ধরনের স্নায়বিক পদার্থ, যেগুলো হচ্ছে বিভিন্ন প্রকার সিগন্যাল বা নার্ভ ইম্পালস বা স্নায়বিক সংকেত এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। তাহলে কি বললাম? ডোপামিন হচ্ছে এক ধরনের স্নায়বিক পদার্থ যেটা এক জায়গা থেকে অন্য জায়গায় নার্ভ ইম্পালস বা স্নায়বিক সংকেত নিয়ে যায়। তাহলে দেখো এখানে কি বলছে। আচ্ছা দেখো এখানে কি বলছে, মস্তিষ্ক থেকে নিঃসৃত, মস্তিষ্কের স্নায়ুকোষ থেকে নিঃসৃত এক প্রকার নির্যাসী হলো ডোপামিন। তাহলে কি বললাম? মস্তিষ্কের স্নায়ুকোষ বা স্নায়ুকোষের আরেক নাম হচ্ছে নিউরন, নিউরন থেকে নিঃসৃত এক প্রকার নির্যাসী কি ডোপামিন। ডোপামিনের কাজ কি বললাম? এটা হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় স্নায়বিক সংকেত বা নার্ভ ইম্পালস সে ট্রান্সফার করে বা নিয়ে যায়। ঠিক আছে, তারপর খ নাম্বার কোশ্চেনে কি বলছে দেখো। খ নাম্বার কোশ্চেনে বলছে যে প্যারালাইসিস কেন হয়। খ নাম্বার কোশ্চেনে বলছে প্যারালাইসিস কেন হয়। আগে জানি হচ্ছে প্যারালাইসিস কি। প্যারালাইসিস মানে কি? আমি হচ্ছে আমার যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, আমার ব্রেন সেখান থেকে সিগন্যাল দিতে পারতেছে না, সেই অঙ্গে সিগন্যাল যাইতে পারতেছে না, যার কারণে কি হইতেছে, ওই অঙ্গটা আমাদের ঠিকমতো কাজ করতে পারতেছে না। তাহলে আবার বলি, প্যারালাইসিস কি? আমাদের ব্রেন থেকে এক জায়গায় সিগন্যাল যায় বলে সেই অঙ্গটা কাজ করতে পারে, কিন্তু যখন কোনো আমাদের অস্থি বা হাড় বা কোনো মাংসপেশি সেগুলোতে যদি ব্রেন থেকে সিগন্যাল না যায় বা স্নায়বিক উদ্দীপনা না যায়, তাহলে কি হবে? সেখানে কোনো কাজ হইতে পারবে না। এই অবস্থাটাকে আমরা কি বলতেছি? প্যারালাইসিস বলতেছি। এখন আসো প্যারালাইসিস কেন হয়। প্রথমে আসো, প্যারালাইসিসের মূল কারণ কি বললাম? স্নায়বিক যদি কোনো সমস্যা হয়, ওই নার্ভ ইম্পালস বা স্নায়বিক সংকেত যদি যেতে না পারে, তাহলে প্যারালাইসিস হয়। আর এগুলো কি কি কারণে হতে পারে? এর একটা কারণ হতে পারে ব্রেন স্ট্রোক। ব্রেন স্ট্রোক কি? প্রথমে আসে স্ট্রোক কাকে বলে। স্ট্রোক হচ্ছে যখন রক্তবাহিকা দিয়ে রক্ত মানে যাতায়াত করে, এই রক্তবাহিকার মধ্যে কোনো প্রকার ব্লকেজ বা যদি রক্ত সংবহন যদি বন্ধ হয়ে যায়, তখন কি হয়? রক্ত যেতে পারে না। ওই রক্ত যদি যেতে না পারে, রক্তের চাপ ধীরে ধীরে বাড়তে থাকে, একসময় এমন হইতে পারে যে সে রক্তবাহিকা, যেটা হচ্ছে ধমনী হইতে পারে বা শিরা হইতে পারে, সেটা হচ্ছে রাপচার বা নষ্ট হয়ে যায় বা ফেটে যায়। তখন কি হবে? রক্তগুলো সেই রক্তবাহিকা থেকে বের হয়ে কোষের মধ্যে চলে আসতে পারে। এই অবস্থাটাকে কি বলতেছি আমরা? স্ট্রোক। তাহলে এই স্ট্রোকের কারণে কি হয়? ব্রেনে ডিসফাংশন বা কার্যকারিতা নষ্ট হইতে পারে। তাহলে প্যারালাইসিসের একটা কজ কি বললাম? ব্রেনের স্ট্রোক বা ব্রেন স্ট্রোক। তো এখানে দেখো এখানে কি কি বলছে। দেখো এখানে কি কি বলছে। প্যারালাইসিস কেন হতে পারে? শরীরের কোনো অংশে মাংসপেশির কার্যকারিতা নষ্ট হয়ে গেলে। শরীরের কোনো অংশের মাংসপেশির কার্যকারিতা নষ্ট হয়ে গেলে কি হতে পারে? প্যারালাইসিস হতে পারে। শরীরের কোনো অংশের মাংসপেশির কার্যাবলী নষ্ট হয়ে যাওয়াকে কি বলতেছি আমরা? প্যারালাইসিস। প্যারালাইসিস কেন হয়? একটা কারণ দেখছো, মস্তিষ্কের স্ট্রোক। তাহলে কি বললাম? মস্তিষ্কের স্ট্রোক কি কারণে হতে পারে? রক্তনালিকা বা বাহিকা যদি ব্লক হয়, সেই ব্লক হওয়ার কারণে রক্ত যাইতে বাধা পায়, একসময় কি হয়? রক্তের চাপ বেড়ে যেতে পারে, রক্ত যে বাহিকা দিয়ে বাহিত হয় সেই বাহিকাটা ফেটে যেতে পারে। তো এটাকে কি বলতেছি? মস্তিষ্কের স্ট্রোক। এছাড়া মেরুদণ্ড, মেরুদণ্ড বা ঘাড়ের সুষুম্না কাণ্ড, মেরুদণ্ড বা ঘাড়ের সুষুম্না কাণ্ড, মানে একটা সুষুম্না কাণ্ডে আঘাত বা দুর্ঘটনাজনিত কারণে স্নায়বিক রোগ, সুষুম্না কাণ্ডের ক্ষয়ের জন্য প্যারালাইসিস রোগ হয়। এখন আসলে সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড, এটার সাথে প্যারালাইসিসের কি সম্পর্ক? আমরা প্রতিবর্ত চক্র নামে একটা কথা শুনছি। যখন আমাদের ব্রেন মানে ইমিডিয়েট কোনো কাজ করার দরকার পড়ে, কোনো সংকেত আসার দরকার পড়ে, তখন সেটা কি হয়? আমাদের ব্রেনের না যেয়ে পিছনে মেরুদণ্ডের ভিতর যে সুরক্ষিত থাকে স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড, সেখান থেকে যায়, যাতে সময় কম লাগে।
তো এই সুষম কাণ্ড কিন্তু আমাদের যে পেশি মাংসপেশি আছে, অস্থি আছে, এগুলো কার্যকারিতায় এই সুষম কাণ্ড বা স্পাইনাল কর্ডও ভূমিকা রাখে। তো যখন এই সুষম কাণ্ড নষ্ট হয়ে যায় বা আঘাত পায় বা কোনো দুর্ঘটনাজনিত কারণে এতে ক্ষয় দেখা যায়, তখন কি হয়, ওই স্পাইনাল কর্ড থেকে নার্ভ সিগন্যাল ওই মাংসপেশিতে যাইতে পারে না, সেক্ষেত্রেও কী হতে পারে, আমাদের প্যারালাইসিস হইতে পারে। তারপর দেখো আবার কি কি বলছে, মস্তিষ্কের কোনো অংশের ক্ষতির কারণে ওই অংশের সংবেদন, মস্তিষ্কের ক্ষতি, কার ক্ষতি, মস্তিষ্কের ক্ষতির কারণে সংবেদন গ্রহণকারী পেশিগুলো কার্যকারিতা হারিয়ে ফেলে। মস্তিষ্কের কোনো অংশের ক্ষতির কারণে কি হতে পারে, সে অংশের যে কার্যকারিতা সেটা যেই পেশিগুলোকে নিয়ন্ত্রণ করতো তাদের কার্যকারিতা নষ্ট হয়ে যেতে পারে। এর কারণে আংশিক বা সম্পূর্ণরূপে প্যারালাইসিস ঘটতে পারে। যেমন বলছে 2 হাত ও পায়ের প্যারালাইসিস, এটা কিন্তু বর্তমানে কমন দেখা যায়। কি বিভিন্ন যারা দাদা দাদি বা বয়স্ক লোক আছে তাদের বেশিরভাগ ক্ষেত্রে এই প্যারালাইসিসটা দেখা যেতে পারে। তো দেখা যায়, তাহলে কি বললাম, প্যারালাইসিস কী কারণে হয়, প্যারালাইসিস মূলত কি মাংসপেশির কার্যকারিতা নষ্ট হওয়া। এটা কি কি কারণে হতে পারে, মূলত ব্রেন আর স্পাইনাল কর্ড বা সুষম কাণ্ড এবং মস্তিষ্ক, এদের কার্যকারিতা যদি নষ্ট হয়, কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেই অংশ যেটা মাংসপেশির কাজ নিয়ন্ত্রণ করতো, ওই মাংসপেশির কাজটা নিয়ন্ত্রিত হবে না, আর ওই অংশ থেকে কোনো কাজও হবে না, তাহলে ওই অবস্থাটাকে আমরা কি বলতেছি, প্যারালাইসিস। ঠিক আছে, তারপর আসো গ নম্বর কোশ্চেনে কি বলছে। আচ্ছা দেখো, গ নম্বর কোশ্চেনে কি বলছে, উদ্দীপকের বি অংশটির সার্বিক বর্ণনা দাও। উদ্দীপকের বি অংশটির সার্বিক বর্ণনা দাও। আগে কি বলছি, এ হচ্ছে ইউরিনিফেরাস নালিকা, যার একটা পার্ট বলা হয়ে গেছে অলরেডি সংগ্রাহী নালিকা, তাহলে অপর পার্টটা বি, সেটা কি হবে, সেটা হবে হলো নেফ্রন। তাহলে বি কি, নেফ্রন। কারণ বলছে নেফ্রনের সার্বিক বর্ণনা দাও, তাহলে কি চাইছে, নেফ্রনের সার্বিক বর্ণনা। আগে বুঝি হচ্ছে নেফ্রন কি, বৃক্কের গঠনগত এবং কার্যকরী এককের নাম কি, নেফ্রন। আবার বইয়ের ভাষায় আরেকটা লেখা আছে, সেটা হচ্ছে ইউরিনিফেরাস নালিকার ক্ষরণকারী অংশ। মানে ইউরিনিফেরাস নালিকার যেটা ক্ষরণ করে, মানে মূত্র, সেই মূত্রটা কোথায় তৈরি হয়, নেফ্রনে তৈরি হয়। সেই কারণে বলতেছি ইউরিনিফেরাস নালিকার ক্ষরণকারী অংশ এবং কার্যকরী এককের নাম কি, নেফ্রন। তাহলে আসলে নেফ্রনের কার্যকরী গঠন চাইছে কি, সার্বিক বর্ণনা। সার্বিক বর্ণনা বলতে কি বোঝায়, গঠন। আসো যে কোনো বস্তুর বা মেডিকেলে বা বায়োলজির যে কোনো কিছু, কোনো অঙ্গের গঠন চাইলে আগে সেটা হচ্ছে চিত্র ব্যাখ্যা করা লাগে। তো আসো একটা নেফ্রনে কী কী পার্ট থাকে সেটা একটু চিত্রের মাধ্যমে আলোচনা করি। আচ্ছা দেখো, প্রথমে কি বলছে, উদ্দীপকের বি দ্বারা কাকে বোঝানো হয়েছে, বি দ্বারা নেফ্রনকে নির্দেশ করা হয়েছে। নিচে নেফ্রনের সার্বিক বর্ণনা দেওয়া হলো। আসো এটা দরকার নাই, আগে বলি হচ্ছে নেফ্রন কি, বৃক্কের ইউরিনিফেরাস নালিকার ক্ষরণকারী অংশ। বৃক্কের ইউরিনিফেরাস নালিকার ক্ষরণকারী অংশ এবং কার্যকরী এককের নাম কি, নেফ্রন। বৃক্কের ইউরিনিফেরাস নালিকার ক্ষরণকারী অংশ এবং কার্যকরী এককের নাম কি বলতেছি, নেফ্রন। একটা কিডনিতে নেফ্রনের সংখ্যা কত, 10 থেকে 12 লাখ। একটা কিডনিতে নেফ্রনের সংখ্যা কত, 10 থেকে 12 লাখ। তারপর আসো, একটা নেফ্রনের 2টা পার্ট থাকে, একটা হচ্ছে রেনাল কর্পাসল, একটা হচ্ছে হলো রেনাল টিউবুল। একটা নেফ্রনের কয়টা পার্ট, 2টা পার্ট, একটা হচ্ছে রেনাল কর্পাসল, একটা হচ্ছে হলো রেনাল টিউবুল। রেনাল কর্পাসলের কাজ হচ্ছে মূত্র তৈরি করা, আর রেনাল টিউবুলের কাজ হচ্ছে, যেহেতু এটা একটা টিউবুলার সিস্টেম, তাহলে টিউবুলের কাজ হচ্ছে সেই মূত্রকে বহন করে পেলভিসের মাধ্যমে ইউরেটারে পৌঁছায় দেওয়া। তাহলে কি বললাম, নেফ্রনের 2টা পার্ট, কি পার্ট, একটা হচ্ছে রেনাল কর্পাসল, আর একটা হচ্ছে হলো রেনাল টিউবুল। কর্পাসলের কাজ হচ্ছে মূত্র তৈরি করা, আর টিউবুলের কাজ হচ্ছে সেই মূত্রকে বহন করে নিয়ে যাওয়া। তাহলে আসো কি বলছে, 2টা পার্ট, একটা পার্ট কি রেনাল কর্পাসল, আর একটা পার্ট হচ্ছে বৃক্কীয় নালিকা বা রেনাল টিউবুল। প্রত্যেকটি রেনাল কর্পাসল আবার গ্লোমেরুলাস এবং বোমেন্স ক্যাপসুল, এই 2টা অংশ নিয়ে গঠিত। আসো এটা একটু চিত্রের মধ্যে দেখি। আচ্ছা দেখো, এটা হচ্ছে একটা নেফ্রনের চিত্রটা যদি একটু ব্যাখ্যা করি। প্রথমে দেখো, এই যে অ্যাফারেন্ট ধমনী যেটা হচ্ছে বৃক্কে প্রবেশ করলো, সেই অ্যাফারেন্ট ধমনী, এই যে পেয়ালা আকৃতির গঠন, এই পেয়ালা আকৃতির গঠনকে বলতেছি আমরা বোমেন্স ক্যাপসুল। এটার ভিতরে প্রবেশ করলো, একটা কৌশিক জালিকার মতো গঠন তৈরি করলো। অ্যাফারেন্ট ধমনী, পেয়ালা আকৃতির গঠন, যার নাম বোমেন্স ক্যাপসুল, তার ভিতরে প্রবেশ করলে একটি কৌশিক জালিকার মতো গঠন তৈরি করলো, যাকে আমরা বলতেছি গ্লোমেরুলাস। সেই গ্লোমেরুলাস থেকে আবার ধমনী হিসেবে বের হয়ে যায়, সেই ধমনীটাকে বলতেছি আমরা ইফারেন্ট ধমনী। তাহলে এতটুকু কি বললাম, অ্যাফারেন্ট ধমনী হিসেবে নেফ্রনে ধমনী প্রবেশ করে, সেই ধমনীতে থাকে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ, যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন। সেই বর্জ্য পদার্থগুলো কি হয়, এই বোমেন্স ক্যাপসুলের মধ্যে থাকা কৌশিক জালিকা বা যার মেডিকেল টার্মিনোলজি হচ্ছে গ্লোমেরুলাস, সেখানে এসে পরিশ্রুত হয়। আর বাকি যে পরিশ্রুত তরল বা নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলো ছাড়া যে পরিষ্কার রক্ত, সেটা হচ্ছে ইফারেন্ট ধমনীর মাধ্যমে আবার শরীরে ব্যাক করে।
তারপর আসো এই পেয়ালা আকৃতির গঠনকে কি বলছিলাম, বোমেস ক্যাপসুল। এই গঠন থেকে যে পেঁচানো আকৃতির স্ট্রাকচারটা বের হয়ে আসতেছে তাকে আমরা বলতেছি নিকটবর্তী পেঁচানো নালিকা। কি বললাম, বোমেস ক্যাপসুল থেকে পেঁচানো আকৃতির যে গঠনটা বেরিয়ে আসতেছে তাকে বলতেছি আমরা নিকটবর্তী পেঁচানো নালিকা। নিকটবর্তী কেন বলতেছি, কারণ এটা বোমেস ক্যাপসুলের কাছে। তারপর দেখো এই যে এই পয়েন্টটা, এখানে নিকটবর্তী পেঁচানো নালিকাটা একটু সংকুচিত হয়ে গেছে, তাই না? এখানে কি হচ্ছে, নিকটবর্তী পেঁচানো নালিকাটা একটু সংকুচিত হয়ে আসছে। দেখো সংকুচিত, এখান থেকে একটা লুপ বা ফাঁস আকৃতির গঠন তৈরি করছে। একে আমরা বলতেছি লুপ অফ হেনলি বা হেনলির লুপ। কি বললাম, নিকটবর্তী পেঁচানো নালিকার একটা অংশ এখানে সংকুচিত হয়, একটা ফাঁস আকৃতির গঠন তৈরি করে, যাকে আমরা বলতেছি হেনলির লুপ বা লুপ অফ হেনলি। সেটা একটা ফাঁস। তারপর এটা এই পয়েন্টে আইসা আবার একটু প্রসারিত হলো, প্রসারিত হয়ে দেখো দেখো এখান থেকে লুপ অফ হেনলি বা হেনলি লুপটা আবার প্রসারিত হইলো, সেখান থেকে আবার সেটা পেঁচানো একটা গঠন তৈরি করতেছে। এই পেঁচানো আকৃতির গঠনটা যেহেতু বোমেস ক্যাপসুল থেকে দূরে, তাই সেটাকে আমরা বলতেছি দূরবর্তী পেঁচানো নালিকা বা প্রান্তীয় পেঁচানো নালিকা। সেই গঠনটাকে কি বলতেছি, প্রান্তীয় পেঁচানো নালিকা বা দূরবর্তী পেঁচানো নালিকা। তারপর আসো এই প্রান্তীয় পেঁচানো নালিকার কাজ কি, সেটা আলটিমেটলি কোথায় যায় শেষ হয়, সংগ্রাহক নালিকা। সংগ্রাহক নালিকা কেন বলা হইতেছে, সংগ্রাহক মানে কি, যে সংগ্রহ করে। এখানে সংগ্রাহক নালিকা কি সংগ্রহ করে, যে মূত্রটা তৈরি হয়েছিল সেটা এই সংগ্রাহক নালিকা সংগ্রহ করে। কি করে, তারপর সেটা পেলভিস অফ দ্য পেলভিসের মাধ্যমে সর্বশেষ ইউরেটার হয়ে মূত্রথলিতে যে মূত্র সাপ্লাই দেয়। তো কি বললাম, আবার স্ট্রাকচারে আসি। এতটুকু যে বলতেছি, একে আমরা কি বলতেছি, রেনাল কর্পাসল। এর কাজ কি, মূত্র তৈরি করা। রেনাল কর্পাসলের কাজ কি, মূত্র তৈরি করা। এই মূত্রটা তৈরি হলো, বাকিটা এই যে টিউবুলার সিস্টেম বা নালিকাকার গঠন, এই নালিকাকার গঠন দিয়ে বাকি মূত্রটা কি হয়, শুধুমাত্র পাস হয় বা বহন হয়। তাহলে এটাই আমরা কি বলতেছি, টিউবুলার সিস্টেম বা রেনাল টিউবুল। বাকি অংশটা এখান থেকে শুরু করে এই সংগ্রাহক নালিকা পর্যন্ত অংশটাকে আমরা কি বলতেছি, টিউবুলার সিস্টেম বা রেনাল টিউবুল। ঠিক আছে, তাহলে আসো গঠন কিন্তু প্রায় শেষ। এখন দেখো এখানে কি কি লিখছে, এখানটা পুরোটা আরেকবার রিকিপ করি। কি বললাম, নেফ্রন কি, ইউরিনিফেরাস নালিকা ক্ষরণকারী অংশ এবং কার্যকরী এককের নাম নেফ্রন। সংখ্যাগত প্রতি বৃক্কে 10 থেকে 12 লাখ। নেফ্রনের কয়টা পার্ট, দুইটা পার্ট। কি কি, একটা হচ্ছে রেনাল কর্পাসল, একটা হচ্ছে রেনাল টিউবিল। রেনাল কর্পাসলের কাজ হচ্ছে মূত্র তৈরি করা, আর রেনাল টিউবিলের কাজ হচ্ছে সেই মূত্রকে বহন করে নিয়ে যাওয়া। রেনাল কর্পাসলে আবার দুইটা পার্ট। কি কি, একটা হচ্ছে গ্লোমেরুলাস, আর একটা হচ্ছে হলো বোমেস ক্যাপসুল। আর রেনাল টিউবুল যেটা টিউবুলার সিস্টেম, সেটার আবার তিনটা পার্ট। সেগুলো কি কি আছে, নিকটবর্তী পেঁচানো নালিকা, হেনলির লুপ, আর দূরবর্তী পেঁচানো নালিকা। ঠিক আছে, দেখো তারপর এখানে কি বলছে, রেনাল কর্পাসল। রেনাল কর্পাসলটা কি, নেফ্রনের অগ্রপ্রান্তে থাকে হচ্ছে রেনাল কর্পাসল। এটি বৃক্কের কর্টেক্সে অবস্থিত। কি কি নিয়ে তৈরি, বোমেস ক্যাপসুল আর গ্লোমেরুলাস। রেনাল কর্পাসল কি কি নিয়ে তৈরি, বোমেস ক্যাপসুল আর গ্লোমেরুলাস। বোমেস ক্যাপসুল কি করে, পেয়ালা আকৃতির গঠন, এটা গ্লোমেরুলাসকে বেষ্টন করে রাখে। আর বোমেস ক্যাপসুল কি বললাম, পেয়ালা আকৃতির মতো গঠন। গ্লোমেরুলাস হচ্ছে এক ধরনের কৈশিক জালিকা। সেটা কি কি নিয়ে তৈরি, এফারেন্ট আর্টেরিয়ল বা এফারেন্ট ধমনী কৈশিক জালিকা গঠন করে, যাকে আমরা বলতেছি গ্লোমেরুলাস। এই যে দেখো এখানে কি বলছে, রেনাল ধমনী থেকে সৃষ্ট এফারেন্ট ধমনী ভিতরে ঢুকে প্রায় 50টির মতো কৈশিক নালিকা বা কৈশিক জালিকা তৈরি করে। একে আমরা বলতেছি গ্লোমেরুলাস। আর এই গ্লোমেরুলাস থেকে যে ধমনীটা বের হয় তাকে আবার আমরা বলতেছি ইফারেন্ট ধমনী। এই ইফারেন্ট ধমনীতে কিন্তু কোনো প্রকার নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ থাকে না। তাহলে কি বললাম, গ্লোমেরুলাস তৈরি হয়েছে এফারেন্ট ধমনী জ্যায়া 50টার মতো কৌশিক নালিকা তৈরি করে, আর এটাকে বলতেছি গ্লোমেরুলাস। সেখান থেকে আবার যে ধমনীটা বের হয় পরিস্কৃত তরল নিয়ে, সেটাকে বলতেছি আমরা ইফারেন্ট ধমনী। তারপর দেখো গ্লোমেরুলাস কীভাবে কাজ করে, ছাঁকনির মতো কাজ করে পরিস্কৃত তরল তৈরি করে। পরিস্কৃত তরলের মধ্যে কি কি থাকে, নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ থাকে। দেখো এই তরল আবার কয়েক দফা শোষণ মিশ্রণের মাধ্যমে সর্বশেষ যে তরলটি পাওয়া যায় সেটি হচ্ছে মূত্র। তাহলে আলটিমেটলি মূত্র কে তৈরি করতেছে, রেনাল কর্পাসল। আর সেই মূত্র কার মাধ্যমে বাহিত, সংগ্রাহী নালিকার মাধ্যমে ইউরেটার হয়ে মূত্রথলিতে জমা হয়। ঠিক আছে, তারপর বলতেছি হচ্ছে রেনাল টিউবিউল। রেনাল টিউবিউল কি, বোমেন্স ক্যাপসুলের অক্ষীয় দেশ থেকে বিস্তৃত, বোমেন্স ক্যাপসুলের অক্ষীয় দেশ থেকে বিস্তৃত সংগ্রাহী নালিকা পর্যন্ত বিস্তৃত নালিকা। তাহলে কি বললাম,
রেনাল টিউবিউলের কাজ কি? সেটা হচ্ছে রেনাল কর্পাসালে কী হয়েছিল, মূত্র তৈরি হয়েছিল, আর রেনাল টিউবিউলের কাজ কি বলছিলাম, সেই মূত্রকে সে বহন করে নিয়ে যায়। তাহলে রেনাল টিউবিউল কোথেকে কোথা পর্যন্ত বিস্তৃত? বোম্যান্স ক্যাপসুলের অক্ষীয় দেশ থেকে শুরু করে সংগ্রাহী নালিকা পর্যন্ত বিস্তৃত যে নালিকা বা টিউবুলার স্ট্রাকচার, তাকে আমরা কি বলতেছি? রেনাল টিউবিউল। প্রতিটা রেনাল টিউবিউলের 3টা পার্ট কী কী বলছিলাম? যেটা বোম্যান্স ক্যাপসুলের কাছে তাকে বলতেছি গোড়াদেশীয় বা নিকটবর্তী পেঁচানো নালিকা। তারপর যে সংকুচিত অংশ তাকে বলতেছি হেনলি লুপ বা লুপ অফ হেনলি। আর যেটা বোম্যান্স ক্যাপসুল থেকে দূরে তাকে আমরা বলতেছি দূরবর্তী বা প্রান্তীয় পেঁচানো নালিকা। ঠিক আছে? আচ্ছা দেখো, ঘ নম্বর কোশ্চেনে কী বলছে? ঘ নম্বর কোশ্চেনে বলছে উদ্দীপকে এ যদি ঠিকমতো কাজ না করে তাহলে সমস্যাটি কিভাবে সমাধান করা যেতে পারে বলে তুমি মনে করো, যুক্তিসহ বিশ্লেষণ করো। এখানে দেখো কি বলছিলাম, এর 2টা পার্ট, একটা হচ্ছে ইউরিনিফেরাস নালিকা আর একটা হচ্ছে আদার্স কর্টেক্স মেডুলা, এগুলো আছে। তো এর মেন পার্ট এখানে কি বলা হয়েছে? ইউরিনিফেরাস নালিকা। ইউরিনিফেরাস নালিকার আরেকটা পার্ট কি বলা হয়েছে? সংগ্রাহী নালিকা। আর গ নম্বর কোশ্চেনে বি থেকে কি দেখছি আমরা? এটা হচ্ছে হলো নেফ্রন। বি কি দেখছিলাম? নেফ্রন। তাহলে এই নেফ্রন, সংগ্রাহী নালিকা, এগুলো কার পার্ট? এ অর্থাৎ বৃক্ক বা কিডনির পার্ট। বৃক্ক বা কিডনির পার্টকে ইউরিনিফেরাস নালিকা, তার 2টা পার্ট, একটা হচ্ছে নেফ্রন আর একটা হচ্ছে সংগ্রাহী নালিকা। তাহলে উদ্দীপক কোশ্চেনে কি বলছে? ঘ নম্বরে এ যদি ঠিকমতো কাজ না করে, এই বলছিলাম কি? বৃক্ক। অর্থাৎ বৃক্ক যদি ঠিকভাবে কাজ না করে তাহলে সমস্যাটি কিভাবে সমাধান করা যেতে পারে বলে তুমি মনে করো। এখানে কি বোঝাচ্ছে? বৃক্ক কাজ করতে পারতেছে না। তারপর কি বললাম? এ মানে কি? বৃক্ক যদি ঠিকমতো কাজ না করে তাহলে সমস্যাটির কিভাবে সমাধান করা যায়। তাহলে বৃক্ক যদি কাজ না করে মানে কল যদি না হয়, তার মানে কি? বৃক্ক বিকল বা বৃক্ক ঠিকমতো ফাংশন করতেছে না, তখন এই সমস্যার সমাধান কিভাবে করা যায়। তো দেখো, বৃক্ক বিকল এই সমস্যার সমাধান কি? এটার জন্য 2টা অপশন আছে, একটা হচ্ছে পার্মানেন্ট, একটা হচ্ছে টেম্পোরারি। পার্মানেন্ট কি? বৃক্ক যদি আমরা যেই বিকল হয় বৃক্ক বা অসুস্থ বৃক্ক এটা যদি আমরা ট্রান্সপ্ল্যান্ট করে একটা সুস্থ ব্যক্তির বৃক্ক এখানে মানে আমরা প্রতিস্থাপন করি, তাহলে দেখা যায় যে সেই সারা জীবনভর ওই সুস্থ বৃক্ক আমাদেরকে কাজ করে যাবে। নাইট্রোজেন গঠিত যে বর্জ্য পদার্থগুলো তৈরি হয় সেগুলো আমাদের দেহ থেকে সে বের করে দিবে। এটা হচ্ছে পার্মানেন্ট। আর টেম্পোরারি কি? এটা হচ্ছে বারবার আমাদের করা লাগে। এটা হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি আর কৃত্রিম পদ্ধতি। আর এটাকে কি বলতেছি আমরা? ডায়ালাইসিস। ডায়ালাইসিস মানে কি? বৃক্কের যে মেন কাজ নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ বের করে দেওয়া, এটা যদি আমি বৈজ্ঞানিক উপায়ে অসমোসিসের মাধ্যমে দেহ থেকে বের করতে পারি, এই প্রক্রিয়াটাকে আমরা বলতেছি ডায়ালাইসিস। তো আসলে ডায়ালিসিস কীভাবে করা লাগে ধাপে ধাপে আসি। দেখো এখানে কি বলছে? এ নির্দিষ্ট অঙ্গটি হচ্ছে বৃক্ক। বৃক্ক যদি ঠিকমতো কাজ না করে তাহলে 2টা অপশন আছে এটা প্রতিকার করা, একটা হচ্ছে ডায়ালিসিস আর একটা হচ্ছে হলো বৃক্ক প্রতিস্থাপন। প্রথম প্রক্রিয়াটি কি বলছে? বৃক্ক ডায়ালিসিস। আসো বৃক্ক ডায়ালিসিস প্রিন্সিপালটা জানি। ডায়ালিসিসটা মূলত কীভাবে করা হয়? দেখো, আমাদের যে কবজি আছে, কবজির ভিতরে এক পাশে থাকে ধমনী আর এক পাশে থাকে শিরা। এক পাশে কী থাকে? ধমনী, আর এক পাশে থাকে শিরা। তো প্রথমে কি হয়? ডায়ালিসিসের জন্য দরকার হচ্ছে ডায়ালিসিস টিউব। সেই ডায়ালিসিস টিউবটা আমাদের দেহের ধমনী থেকে রক্ত নিয়ে যায়, আর সেই রক্ত ডায়ালিসিস ফ্লুইডের মধ্যে সে নিয়ে যায়। এই ডায়ালিসিস ফ্লুইডটা এমনভাবে তৈরি করা হয়েছে, এর গঠন হচ্ছে রক্তের প্লাজমার মতো। এখন যখন নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ ধমনী থেকে ওই ডায়ালিসিস ফ্লুইডের মধ্যে যায়, শুধুমাত্র এই নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এগুলোই শুধু রক্ত থেকে বের হতে পারে। আদার্স যত গুরুত্বপূর্ণ সাবস্টেন্স আছে যেমন ধরো লবণ, পানি, এগুলো আমাদের দেহ থেকে বের হয় না, রক্ত থেকে বের হয় না। এই সকল অপদ্রব্য বা ক্ষতিকর পদার্থ যখন বের হয়ে যায়, বাকি যে পরিশোধিত রক্ত আছে সেটা কি হয়? আমাদের যে ডায়ালিসিস ফ্লুইড সেখান থেকে ধমনী থেকে আসছিল আর শিরার মাধ্যমে আমাদের কবজি দিয়ে আবার দেহের ভিতরে মানে ফিরিয়ে দেওয়া হয়। তো এটা দেখো কিভাবে করা হয়েছে। এখানে প্রথমে কি বলছে? দেখো, বৈজ্ঞানিক উপায়ে রক্ত পরিশোধিত করার নাম কি? ডায়ালাইসিস। বৃক্ক বিকলের পর বৈজ্ঞানিক উপায়ে রক্ত পরিশোধিত করার নাম কি? ডায়ালাইসিস। ডায়ালাইসিসের জন্য কি দরকার? ডায়ালাইসিস মেশিন। ডায়ালাইসিসের জন্য কি দরকার? ডায়ালাইসিস মেশিন, যার সাহায্যে রক্ত পরিশোধন করা হয়। এই মেশিনের এক প্রান্ত কার সাথে যুক্ত থাকে? রোগীর কবজির ধমনীর সাথে। এক প্রান্ত কার সাথে যুক্ত থাকে? রোগীর কবজির ধমনীর সাথে। আরেক প্রান্ত কার সাথে যুক্ত থাকে? শিরার সাথে। ডায়ালিসিস মেশিনের মধ্যে থাকে ডায়ালিসিস টিউব। এই ডায়ালিসিস টিউবের এক প্রান্ত থাকে রোগীর ধমনীর সাথে, অন্য প্রান্ত যুক্ত থাকে রোগীর শিরার সাথে। এখন কী বলা হয়েছে? ধমনীর থেকে টিউবের মধ্যে দিয়ে রক্ত যায় ডায়ালিসিস টিউবের মাধ্যমে। এই ডায়ালিসিস টিউবটা কি আংশিক
বৈষম্যভেদ্য। ডায়ালিসিস টিউবটা কি আংশিক বৈষম্যভেদ্য। এর কারণে কি হয়, শুধুমাত্র নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অন্যান্য ক্ষতিকর পদার্থ যেমন ক্রিয়েটিনিন, এগুলো কি হয় আমাদের রক্ত থেকে ওই ডায়ালিসিস ফ্লুইডের মধ্যে চলে আসে। আর পরিশোধিত রক্ত বা পরিষ্কার রক্ত যেটা আছে সেটা রোগীর শিরার মাধ্যমে আবার দেহের ভিতর প্রবেশ করে। ঠিক আছে, পরিশোধিত রক্ত কি হয়, শিরার মাধ্যমে আবার দেহে প্রবেশ করে। আচ্ছা, তারপর বলছে দ্বিতীয় ব্যবস্থাটি কি বলা হয়েছে, দ্বিতীয় ব্যবস্থাটি হচ্ছে বৃক্ক প্রতিস্থাপন। দ্বিতীয় ব্যবস্থাটা কি, বৃক্ক প্রতিস্থাপন। বৃক্ক প্রতিস্থাপন কি বলছিলাম, একটা সুস্থ কিডনি নিয়ে সেই বিকল কিডনির জায়গায় আমরা ট্রান্সপ্ল্যান্ট করতেছি। যখন কোনো ব্যক্তির কিডনি বিকল হয় তখন কোনো সুস্থ ব্যক্তির কিডনি তার দেহে প্রতিস্থাপন করা হয়। কোনো সুস্থ ব্যক্তির কিডনি কী হয়, ওই অসুস্থ বা বিকল কিডনির জায়গায় প্রতিস্থাপন করা হয়। একে আমরা আবার বলতেছি কিডনি সংযোজন। এই কিডনি সংযোজন আবার দুইভাবে হতে পারে, একটা হচ্ছে নিকটাত্মীয়র মাধ্যমে, আরেকটা হচ্ছে মরণোত্তর যারা আছে তাদের জন্য। নিকটাত্মীয়দের হওয়ার চান্স সব থেকে বেশি কেন, ওদের বলা হয়েছে যে টিস্যু ম্যাচ করা একটা ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়াটা নিকটাত্মীয়দের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায়। নিকটাত্মীয়দের টিস্যু আর যে আক্রান্ত ব্যক্তি বা অসুস্থ রোগী তাদের টিস্যুটা ম্যাচ করার চান্স সবচেয়ে বেশি। আর আরেকটা কারা বলা হয়েছে, যাদের হচ্ছে ব্রেন ডেড, মানে হচ্ছে বডি ফাংশন করতেছে কিন্তু ব্রেন টোটালি ফাংশন করতেছে না, তাদের দেহ কৃত্রিমভাবে মানে চলতেছে, তাদের যে কিডনিটা আছে সুস্থ কিডনি, সেটা যদি আমি সেই অসুস্থ রোগীর বিকল কিডনির জায়গায় প্রতিস্থাপন করি তাহলেও কিন্তু সেই বৃক্কটা কাজ করবে। তো এখন দেখো কি বলতেছে, কোনো নিকটাত্মীয়র কিডনি যদি একজন কিডনি রোগীর দ্বারা প্রতিস্থাপন করা হয়, একজন নিকটাত্মীয়র কিডনি কী হয়, কোনো মানে কিডনি বিকল রোগীর কাছে যদি প্রতিস্থাপন করা যায় তাহলে সেটা কাজ করবে। আর নিকটাত্মীয় বলতে বোঝায় বাবা মা, ভাই বোন, খালা খালু ইত্যাদি। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে মরণোত্তর চক্ষুদান। মরণোত্তর চক্ষুদানও হইতে পারে, ব্রেন ডেডও হইতে পারে। মরণোত্তর চক্ষুদান এর মতো বৃক্কদানও হইতে পারে। ঠিক আছে, তারপর দেখো কি বলছে, এর মধ্যে আবার বলা হয়েছে মানুষের দেহে কিডনি থাকে কয়টা, দুইটা। এর মধ্যে একটা কিডনি যদি টোটালি ফাংশনেবল থাকে তাহলে ওই একটা কিডনি দিয়ে কিন্তু তার দেহ চলতে পারে। তো একজন মানুষ যদি তার একটা কিডনি দানও করে দেয় বা প্রতিস্থাপন করে তাহলেও কিন্তু তার দেহ চলতে পারবে। তো এখানে দেখো কি বলা হয়েছে, একজন কিডনি বিকল মানুষের সবসময় একটি কিডনি কার্যকর থাকলেই সেটি দিয়ে জীবন ধারণ করা সম্ভব। তাই যদি একটি সুস্থ কিডনি নিয়ে সেই রোগীর চিকিৎসা করা যায় তবে দেখতে হবে সেটি কাজ করতেছে। আর এক্ষেত্রে ক্রাইটেরিয়া কি, টিস্যু ম্যাচ। ক্রাইটেরিয়া কি, টিস্যু ম্যাচ। আর এই টিস্যু ম্যাচ কাদের ক্ষেত্রে সবচেয়ে ভালো হতে পারে, সেটা হচ্ছে বাবা মা, ভাই বোন, নিকটাত্মীয়, এদের ক্ষেত্রে টিস্যু ম্যাচ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো কি পাইলাম, কিডনি বিকল হওয়ার পরে ফাংশন মানে আমাদের প্রতিকার কি হতে পারে, একটা হচ্ছে কিডনি প্রতিস্থাপন যেটা হচ্ছে পার্মানেন্ট প্রক্রিয়া, বারবার করা লাগে না। আর একটা হচ্ছে ডায়ালাইসিস যেটা হচ্ছে টেম্পোরারি প্রক্রিয়া, বারবার করা লাগে, মানে সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। ঠিক আছে, তো এই কোশ্চেনটা এতটুকুই ছিল। ইনশাল্লাহ পরবর্তী কোনো পর্বে তোমাদের সাথে দেখা হবে। তো ধন্যবাদ।